আসসালামু আলাইকুম। আমরা ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছি কিনা একটু বলো সবাই। একটু রেসপন্স করো, আমরা ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছি কিনা। আমরা কি ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছি? যদি শুনতে পাই তাহলে আমরা কেমিস্ট্রির বাংলা হচ্ছে রসায়ন। আমরা এখন আলোচনা করব হলো উৎপত্তি নিয়ে। রসায়নের উৎপত্তি। রসায়ন প্রথম উৎপত্তি লাভ করেছে কেমিয়া থেকে। পরবর্তীতে এটা আলকেমি থেকে হয়েছে। এই কেমিয়া এবং আলকেমি এই দুইটাকে আমরা বলি হলো প্রাচীন রসায়ন। প্রাচীন রসায়ন, যার জনক হলো জাবির ইবনে হায়ান, একজন আরবীয় বিজ্ঞানী। তাহলে আমরা এইটুক লিখতে পারলাম কিনা বল। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা কি বললাম, আমাদের ফার্স্ট প্রশ্ন হতে পারে যে কেমিস্ট্রি বা রসায়নের উৎপত্তি কোন শব্দ থেকে। আমরা অ্যান্সার করে আসবো কেমিয়া, অপশনে না পেলে দেখাবো আলকেমি। এই কেমিয়া আর আলকেমিকে বলা হয় প্রাচীন রসায়ন, যার জনক হচ্ছে জাবির ইবনে হায়ান। এর কিছুদিন পরে এটা নাম হয়েছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি বা রসায়ন। কেমিস্ট্রি বা রসায়নের জনক হলো জন ডাল্টন। তিনি একজন ব্রিটিশ বিজ্ঞানী। সর্বশেষ হচ্ছে মডার্ন কেমিস্ট্রি। বাংলা করলে দাঁড়াবে আধুনিক রসায়ন। আধুনিক রসায়ন, যার জনক হচ্ছে অ্যান্টনি ল্যাভয়েশিয়ে। যদি অপশন এটা না থাকে সেক্ষেত্রে দেখানো যাবে জন ডাল্টন। তাহলে কি লিখবা? ওটা হচ্ছে ফ্রান্সের বিজ্ঞানী। ওটা না থাকলে দেখানো যাবে জন ডাল্টন, ব্রিটিশ। ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। এইটুক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি না? ইয়েস অ্যান্ড নো বলবা। যে কেমিয়া বা আলকেমি হচ্ছে রসায়নের উৎপত্তির ক্ষেত্রে অ্যান্সার দিব। কেমিয়া আলকেমির জনক হচ্ছে জাবির ইবনে হায়ান। মনে রাখার টেকনিক হচ্ছে
কেমিয়া বা আলকেমি একটি আরবি শব্দ, বিজ্ঞানীর নামও কিন্তু আরবি শব্দ, জাবির ইবনে হাইয়ান, তিনি একজন আরবীয় বিজ্ঞানী। কেমিস্ট্রি একটি ইংরেজি শব্দ, যার জনক হচ্ছে একজন ব্রিটিশ জনক, নামের মধ্যে ব্রিটিশ ভাব আছে, জন ডাল্টন। আর মডার্ন কেমিস্ট্রির জনক হচ্ছে অ্যান্টনি ল্যাভয়েশিয়ে। যদি অপশনে না থাকে তাহলে দেখাতে হবে জন ডাল্টন, কারণ অ্যান্টনি ল্যাভয়েশিয়ের অ্যাবসেন্সে বা তার সাথে কাজ করতেন জন ডাল্টন। বিষয়টা ক্লিয়ার কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে করো। কারোর যদি কোনো প্রশ্ন থাকে করো, যদি শেষ হয়ে যায় বলো। লেখা শেষ হয়নি? একটু রেসপন্স করো। আচ্ছা, এখন আমরা লিখবো হচ্ছে আলোচ্য বিষয়। আমরা কি লিখবো? আলোচ্য বিষয়। রসায়নের আলোচ্য বিষয় কি? উত্তর হলো রসায়ন পদার্থ নিয়ে আলোচনা করে। রসায়ন পদার্থ নিয়ে আলোচনা করে। আমরা ক্লিয়ার কিনা আমি জানি না, পদার্থ মৌলিক হতে পারে, যৌগিক হতে পারে, মিশ্র হতে পারে, হ্যাঁ, পদার্থ নিয়ে আলোচনা। আমরা যদি বলি বিক্রিয়া, ধাতু অধাতু, নিষ্ক্রিয় গ্যাস, সবই কিন্তু পদার্থের মধ্যে চলে আসে। এখন আমরা একটা মজার জিনিস দেখবো, পরীক্ষাতে প্রশ্ন আসবে কিরকম, নিচের কোনটি পদার্থ বা নিচের কোনটি পদার্থ নয়। আবারও বলছি, প্রশ্নটা এরকম হবে যে নিচের কোনটি পদার্থ বা নিচের কোনটি পদার্থ নয়। তাহলে যারা পদার্থ হবে আর যারা পদার্থ হবে না তাদেরকে আমরা কি করেছি? যারা পদার্থ হবে, পদার্থ হবে তারা যাদের ভর নির্ণয় করা যায়। ভর নির্ণয় করা যায় বুঝবো কেমনে? আমরা লিখতে পারি দাড়িপাল্লায় মাপা যায়। তাহলে পদার্থ নয় কারা? পদার্থ নয় কারা হবে বলো? পদার্থ নয় কারা? যাদের কি করা যায় না? দাড়িপাল্লায় মাপা যায় না। তাহলে যাদের দাড়িপাল্লায় মাপা যায় না, আমরা এভাবে সহজে মনে রাখতে পারি। দেখো, একটু মনোযোগ দাও, মনোযোগ দাও, মনোযোগ দাও, খুবই গুরুত্ব একটা প্রশ্ন পড়াচ্ছি। সেটা হচ্ছে পরীক্ষাতে আসবে নিচের কোনটি পদার্থ বা নিচের কোনটি পদার্থ নয়। আমরা এই ক্ষেত্রে অ্যান্সার দিতে পারবো যে আমরা খালি খেয়াল রাখবো যে দাড়িপাল্লায় মাপা যাবে কি যাবে। দেখো, আমরা একটা টেস্ট নিয়ে আলোচনা করলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখো, নিচের কোনটি পদার্থ নয়? তোমরা অ্যান্সার দিবা। ক বায়ু, খ মানুষ, গ আলো, ঘ মাটি। বলো উত্তর কোনটা হবে, তাড়াতাড়ি বলো উত্তর কোনটা হবে, আমরা দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।
নিচের কোনটি পদার্থ নয়? একজন বলছে মাটি। মাটি কি দাঁড়িপাল্লায় মাপা যাবে না? এখন কি ক্লিয়ার? সাউন্ড এখন ক্লিয়ার? এখন কি ক্লিয়ার সাউন্ড? আচ্ছা, এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে আলো। এখন দেখো, আমরা এই যে একটা বুদ্ধি কাজে লাগাবো পরীক্ষার হলে, দাঁড়িপাল্লায় মাপা গেলে তাকে আমরা বলবো পদার্থ, না গেলে বলবো অপদার্থ। যেমন এখানে একটু খেয়াল করে দেখো, যেমন আলো, শব্দ, রশ্মি, হ্যাঁ, আলো, শব্দ, রশ্মি। রশ্মি মানে যেটা রে আমরা বলি, যেমন রে না বলে এক্স রে, গামা রে এরকম করে বলতে পারে, তাহলে এগুলো কিন্তু পদার্থকে বলা যাবে না, কারণ এগুলো এনার্জি হিসেবে কাজ করবে। ক্লিয়ার? তাহলে আমরা কিছু বুদ্ধি কাজে লাগাতেই হবে, কিছু করার নেই। তাহলে আমরা হেডিং লাইন দেব পদার্থের প্রকারভেদ। একটু লিখে নিবা, পদার্থের প্রকারভেদ। আমরা আগে বুঝবো বিষয়টা। বায়ু কি মাপা যাবে না? বায়ু ধরেন এমনি একটা ফুটবল তুমি দাঁড়িপাল্লায় মাপো, আর ফুটবলটাকে পাম্প দিয়ে ফুলিয়ে মাপো, দেখবা ওই পাম্প দেওয়া ফুটবলটা বেশি ওয়েট হবে। বায়ুকে তো মাপা যাবে, এটা পলিথিনের মধ্যে দিয়ে মাপা যাবে, বেলুনের মধ্যে দিয়ে মাপা যাবে। তুমি যদি বলো যে স্যার ভর একদমই কম হবে, কম হবে, কিন্তু মাপা তো যাবে, দাঁড়িপাল্লায় দেওয়া তো যাবে, কিন্তু তুমি আলোকে কিভাবে দিবা এটা বল। তাহলে বায়বীয় কি পদার্থ নয়? বায়বীয় একটি পদার্থ আছে কিনা বলা, বায়বীয় পদার্থ নামে পদার্থ আছে কিনা পৃথিবীতে? মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ এরকম যেমন আছে, তরল পদার্থ, কঠিন পদার্থ, মিশ্র পদার্থ, বায়বীয় পদার্থ এরকম আছে না? কঠিন, তরল, বায়বীয়। আচ্ছা, এখন আমরা একটা খেয়াল করবো, খুব মজার একটা প্রশ্ন পড়াচ্ছে। দেখো, পদার্থ প্রধানত কত প্রকার, এরকম একটা প্রশ্ন আসে। 2 নম্বর, পদার্থ সাধারণত কত প্রকার। 3 নম্বর একটা প্রশ্ন আসবে, পদার্থ কত প্রকার। এখন আমরা দেখো প্রশ্ন 3টাকে লিখি, তারপরে আমরা ব্যাখ্যায় যাব। একটু খেয়াল করে দেখো তো ভাই, লেখাটা শেষ কিনা। আচ্ছা, এখানে হলো পদার্থ প্রধানত 2 প্রকার, বুঝবা কি কি? মৌলিক, যৌগিক। যখন বলবে সাধারণত তখন বলবা 3 প্রকার, মৌলিক, যৌগিক, মিশ্র। আর এই প্রশ্নটা একই উত্তর, অর্থাৎ 3 প্রকার, অর্থাৎ 3 এবং 2 এর উত্তর একই, প্রশ্নটা একই। কিরকম? যখন বলবে প্রধানত, যখন বলবে প্রধানত তখন শুধু প্রধান বার্তা দিতে হবে, কিন্তু যখন বলবে সাধারণত তখন কিছু না বললেও সাধারণতই বুঝাবে। যেমন ধরো একটা জব সার্কুলার হলো, যে যাদের অনার্স পাস আছে তারাই জবে অ্যাপ্লাই করতে পারবে, ন্যূনতম 2nd ক্লাস। তাহলে এখানে কি বলা থাকতে হবে? সবার জন্য প্রযোজ্য না, কন্ডিশন দিইনি মানে সবার জন্য প্রযোজ্য। ধরে না আরেকটা সার্কুলার হলো, বললো
এই এই পদে অমুক জেলার লোক বা অমুক অমুক জেলার লোক আবেদন করতে পারবে, তাহলে অন্যরা কিন্তু করতে পারবে না। তাহলে যেখানে কন্ডিশন দেয়া থাকে না সেটাকে সাধারণত বোঝায়, জনসাধারণের জন্য প্রযোজ্য। আর যেখানে প্রধানত বলবে তখন কন্ডিশন বিবেচনা করতে হবে। বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে বল। বিষয়টা ক্লিয়ার কিনা? ইয়েস এন্ড নো। বিষয়টা কি আমরা ক্লিয়ার? ওকে, এখন একটু দেখো কি করে আমরা বুঝবো যে এরা কি মৌলিক না এরা যৌগিক না এরা মিশ্র, কি করে আমরা বুঝবো, চিনবো কি করে? একটু হেডিং লাইন দাও, চেনার উপায়। মৌলিক, যৌগিক, মিশ্র। পরীক্ষাতে চাবে নিচের কোনটি মৌলিক পদার্থ, নিচের কোনটি যৌগিক পদার্থ, নিচের কোনটি মিশ্র পদার্থ। একটা প্রশ্ন স্যার, হ্যাঁ বলো, একটা প্রশ্ন কি, একটা প্রশ্ন কি বলে ফেলো। মৌলিক পদার্থ কারা হবে ভালো করে বুঝবো। 1 নাম্বার, এরা একা থাকবে। মৌলিক তারা যারা একা থাকবে। যৌগিক যারা, মনে রাখবা কি, 2 বা ততোধিক থাকবে। দুই, 2 বা ততোধিক। কথাটা কিভাবে লিখবা? 2 বা ততোধিক থাকবে। ওকে। মিশ্র কারা? মিশে থাকবে। ওকে, আশা করি ক্লিয়ার হবো। একা থাকা মানে কি? একা থাকা মানে হলো বড় হাতের অক্ষর একটি থাকবে। বড় হাতের অক্ষর 2 বা ততোধিক থাকবে। আর মিশ্র মানে পাশাপাশি থাকবে। পাশাপাশি, পাশাপাশি মিশে থাকা। একটু খেয়াল করো বিষয়টা, আমি বাজার বলি। যখন বড় হাতের অক্ষর একটা থাকে তাদেরকে আমরা বলি প্রতীক। যাদের বড় হাতের অক্ষর 2 বা ততোধিক থাকে তাদেরকে আমরা বলি সংকেত। ঠিক আছে, পরে বুঝাই বলবো আবার। আহ সংকেত দ্বারা প্রকাশ করা হবে। আর এগুলো বিভিন্ন মিশ্রণ টিশ্রণ হতে পারে, বিভিন্ন মিশ্রণ টিশ্রণ হতে পারে। আমরা মেসেজটাকে ক্লিয়ার করে নিই, আগে লিখে নাও, পরে আমি বুঝাইলে বিষয়টা সহজ হবে। না না না, কঠিন তরল বায়বীয় হচ্ছে পদার্থের অবস্থা। এই পদার্থের অবস্থা কয়টি? 3টি। কঠিন তরল বায়বীয়, এটা তো পদার্থ না, তুমি ভুল করতেছো। আবার একটু খেয়াল করো, তোমরা 2টা টপিককে মিল করে ফেলো না। একটা হচ্ছে পদার্থের প্রকারভেদ, মৌলিক, যৌগিক, মিশ্র। আর একটা হচ্ছে পদার্থের অবস্থা কতটি? 3টি। কঠিন তরল বায়বীয়, একটা হচ্ছে পদার্থের অবস্থা, আর একটা হচ্ছে পদার্থের প্রকারভেদ। ক্লিয়ার? আমাদের বোর্ডের লেখা শেষ হলে সবাই লিখবা ডান, মুছে দেব। একটু 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 রেসপন্স করো সবাই। ওকে, থ্যাংক ইউ। এখন আচ্ছা, আমরা একটা টেস্ট নিই। দেখো, নিচের কোনটি মৌলিক পদার্থ নয়?
কি বলছে, নিচের কোনটি মৌলিক পদার্থ নয়? একটু খেয়াল করে দেখো, কতে দিলাম ইউইও, খতে দিলাম সিও, গতে দিলাম এমজি, ঘতে দিলাম এইচজি। তোমরা একটু আগে যে পড়াটা পড়িয়েছি সেটা অনুসারে আমরা এই যে উদাহরণ দিলে বিষয়টা বোর্ডের বোঝানো আরেকবার হয়ে যাবে। প্লিজ আগে দেখে নাও, আমি তো মুছে ফেললাম, আমি বলে দেব। মৌলিক পদার্থ তারাই হবে যাদের বড় হাতের অক্ষর একটা থাকবে। যৌগিক পদার্থ তারাই হবে যাদের বড় হাতের অক্ষর দুই বা ততোধিক থাকবে। মিশ্র পদার্থ সেটাই হবে সেখানে তারা কিন্তু এরকম সংকেত বা এরকম কোনো প্রতীক থাকবে না, সেখানে মিশে থাকবে। যেমন আমি যদি শরবতের কথা বলি, আমি যদি বালু এবং চিনির মিশ্রণের কথা বলি, এগুলোকে আমরা বলবো। আমি পরে আরো ব্যাখ্যা দেবো, সমস্যা নেই। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এখানে একটা বড় হাতের অক্ষর আছে, এখানে একটা বড় হাতের অক্ষর আছে, এখানে একটা বড় হাতের অক্ষর আছে, এখানে দুইটা বড় হাতের অক্ষর আছে। উত্তর হবে সিও, কার্বন মনোক্সাইড। কারো কোনো কনফিউশন আছে কিনা বলো, কারো কোনো কনফিউশন আছে কিনা? ইয়েস এন্ড নো। ধরো আমাদেরকে এরকম একটা প্রশ্ন দিল, H2O, ধরো এটার নাম যে পানি, বা D2O এটার নাম যে ভারী পানি, এটাকে আমরা বলি পানি, এটাকে আমরা বলি ভারী পানি। এটা হলো তোমার হাইড্রোজেন অক্সাইড, হাইড্রোজেন ডাইঅক্সাইড, এটা হচ্ছে কি ডিউটেরিয়াম অক্সাইড। একটু খেয়াল করে দেখো, আমরা হাইড্রোজেনের দুইটা আইসোটোপ ব্যবহার করেছি। এখন আমার প্রশ্নটা হচ্ছে, এদের এই যে দুইটা লিখলাম, এরা কি মৌলিক, যৌগিক না মিশ্র হবে বলো? তাহলে মিশ্র পদার্থ কিন্তু এরা সংকেত দিয়ে থাকবে না। যেমন মিশ্র হবে হলো বায়ু, যেমন যে কোনো মিশ্রণ বা শরবত, এরকম লেখা থাকবে, আলাদা কোনো এরকম সংকেত বা প্রতীক থাকবে না। সংকেত বা প্রতীক ছাড়া যদি লেখাগুলো থাকে, সেগুলোকে আমরা এমনি মিশ্রণ বলে দেবো। যেমন বায়ুর মধ্যে বিভিন্ন উপাদান মিশে থাকে, মিশ্রণের মধ্যে মিশে থাকে, শরবতের মধ্যে মিশে থাকে, সেজন্য। কিন্তু এরকম সংকেত দিয়ে দিলে, প্রতীক দিয়ে দিলাম, লিখে দিলে তুমি নিশ্চিত হয়ে যাবে যে এটা মৌলিক হবে বা যৌগিক হবে। তাহলে এখানে বড় হাতের অক্ষর দুইটা করে আছে, তাহলে অবশ্যই এটা আমাদের কি হয়ে যাবে, যৌগিক হয়ে যাবে। তাহলে বলো, পানি একটি যৌগিক পদার্থ, ভারী পানি একটি যৌগিক পদার্থ। আর মিশ্রণ হতে গেলে কিন্তু এরকম কোনো তোমার সংকেত প্রতীক থাকবে না। যেমন বায়ু, মিশ্রণ, শরবত, এগুলো হলো তিনটা, মনে রাখলেই হয়ে যাবে। কি নো? আমি বুঝিনি, নো কি? নো শব্দটা আমি বুঝিনি। নো বা না কেন বলেছো আমাকে একটু বুঝিয়ে বলো। আমি বলেছি, আমি বলেছি এখানে একটা বড় হাতের অক্ষর হলে মৌলিক, দুই বা ততোধিক বড় হাতের হলে যৌগিক। আর বাংলা করে এই তিনটা মুখস্থ রাখো, শুধু বায়ু মুখস্থ রাখো, মিশ্রণ আর শরবত, ধরো এই তিনটা মুখস্থ, ভালো করে বুঝবে, এই তিনটা মুখস্থ। আর বড় হাতের অক্ষর একটা হলে মৌলিক, একাধিক হলে যৌগিক, আর এই তিনটা মুখস্থ, মিশ্র, মুখস্থ মিশ্র। কোনো অসুবিধা নেই, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা পারবো। এখন আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, একটু দেখি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা মৌলিক পদার্থ একটা হেডিং লাইন দাও। মৌলিক পদার্থ কি দাও, একটা হেডিং লাইন দাও সবাই সবাই। এক, ভালো করে বুঝবা, এখানে এটা মজার জিনিস শেখাচ্ছে কিন্তু। এখানে মৌলিক পদার্থ দুই ধরনের আমরা পাচ্ছি। কয় ধরনের পদার্থ পাচ্ছি? দুই ধরনের। একটা হচ্ছে প্রাকৃতিক, প্রাকৃতিক মৌলিক পদার্থ, আর একটা হচ্ছে কৃত্রিম মৌলিক পদার্থ। এটুকু আমরা আগে লেখা শেষ করি। তাহলে মৌলিক পদার্থ কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে প্রাকৃতিক মৌলিক পদার্থ, একটা হচ্ছে কৃত্রিম মৌলিক পদার্থ। এখন তোমাকে পরীক্ষাতে বলছে মৌলিক পদার্থের সংখ্যা কতটি। তা আমি আগে দেখে নিই প্রাকৃতিক মৌলিক পদার্থ কতটা আছে। তাহলে 98টি। ওকে, তাহলে কৃত্রিম আছে কয়টি? 20টি। এখন দেখো,
তাহলে মৌলিক পদার্থ মোট কতটি? তাহলে 118টি। যদি বলে কিভাবে, এই দুটি যোগ করে দাও। বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। আমরা বোর্ডে যেটা লিখেছি যে মৌলিক পদার্থ হচ্ছে দুই ধরনের, প্রাকৃতিক আর কৃত্রিম। তা প্রাকৃতিক যদি 98টা হয় আর কৃত্রিম যদি 20টা হয়, তাহলে মোট কয়টা? তাহলে মোট 118টা। বিষয়টা ক্লিয়ার? বলো একটু ক্লিয়ার কিনা। আর মৌলিক পদার্থ আমরা কি করে চিনবো? আমরা কি করে চিনবো বলো? চিনবো বড় হাতের অক্ষর একটি থাকবে, এইভাবে করে আমরা চিনবো। কিরকম দেখো, যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, হ্যাঁ, বোরন, কার্বন, নাইট্রোজেন। আমরা জাস্ট লিখলাম, আমার তো তোর বোঝানোর দরকার নেই। দেখো সবগুলো বড় হাতের অক্ষর একটা আছে, একটার বেশি লেখা যাবে না। ক্লিয়ার? ওকে। এখন আমরা লিখবো হলো যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ হিসেবে আমাদের যেটা মেইনলি লাগবে, সবচেয়ে প্রধান উদাহরণটা হচ্ছে পানি। আমরা যদি এই পাশে লিখি, আমরা লিখলাম পানি। যৌগিক পদার্থ হিসেবে পৃথিবীতে আমরা সবচেয়ে বেশি পাই। পৃথিবীতে কত পার্সেন্ট থাকে বলো? পানি পৃথিবীতে 70.71% হচ্ছে পানি। এখন একটু খেয়াল করো, আর ভারী পানি তো আগে বললাম G2O, ডিউটেরিয়াম অক্সাইড। এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, এখানে আমরা দুইটা সংখ্যা পেয়েছি, একটা হল H মানে হাইড্রোজেন, আর একটা O মানে অক্সিজেন। এদের মাঝখানে তো আমরা অনুপাত দিয়ে দিই, তাহলে এখানে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। এখানে কিছু নেই মানে কি এক আছে? তাহলে একটা। তাহলে আমরা বলার চেষ্টা করলাম এটাই, দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে তৈরি হয় পানি। এটা নিয়ে কনফিউশনে কিছু নেই। ধরো পরীক্ষার দিন ইচ্ছা করে প্রশ্নটাকে ঘুরাই দিল, বললো এরকম যে পানিতে অক্সিজেন হাইড্রোজেনের অনুপাত কত। আমরা খেয়াল করব, আগে মুখস্থ বলে দেব না, আমরা আগে পানির সংকেতটা দেখবো H2O। কারণ আমরা সবসময় জানি যখন আমার অক্সিজেন আগে দিয়ে দিচ্ছে, সেই জায়গায় অনুপাতটা কিন্তু এরকম হবে যে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে পানি হয়। আমাদের মনে রাখতে হবে এটা। আমাদেরকে পরীক্ষাতে আমরা ভুল করি যারা মুখস্থ করে যে পানির অনুপাত 2:1। না, মনে রাখবো পানিতে হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা। সেক্ষেত্রে আমরা ঘুরাই দিলে আনসার ঘুরাই লিখব। বলো এটুক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এটুক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নাই। এখন আমরা যেটা লিখবো সেটা হলো পানির আকৃতি। পানির আকৃতি একটু মনে রাখো, পানির আকার নেই, স্বাদ নেই, বর্ণ নেই, গন্ধ নেই। তাহলে আছেটা কি? আকৃতি আছে। একটু খেয়াল করো। কি বললাম? পানির আকার নেই, পানির স্বাদ নেই, পানির বর্ণ নেই, পানির গন্ধ নেই। চারটে জিনিস নেই। তাহলে পানির আছেটা কি? পানির আকৃতি আছে। ক্লিয়ার? একটু খেয়াল করো, আমরা একটা পানির আকৃতি আঁকবো। একটু দেখো, আমরা অক্সিজেন নিছি একটা, হাইড্রোজেন নিছি দুইটা। এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, একটু খেয়াল করো। এখানে আমাদের দুইটা মুক্ত জোড় ইলেকট্রন আছে। এই হলো পানির আকৃতি। এটা কি?
একটু খেয়াল করে দেখো যে আমরা চিত্র নাম দিই, এটার নাম হলো পানির আকৃতি। পানির আকৃতিকে অনেকে বলে দেখতে কেমন, পানির আকৃতিকে দেখতে বোঝায়। তাহলে আমরা এটাকে আমরা বলি উল্টা ভি আকৃতির, ত্রিকোণাকার, ত্রিভুজাকার, তারপরে পিরামিড আকৃতির, এইগুলো। এখন আমাদের এখান থেকে কি প্রশ্ন হতে পারে? প্রশ্ন হতে পারে মুক্ত জোড় ইলেকট্রন কয়টি? দুইটি। এখানে যে বন্ধন আছে সেই বন্ধনকে আমরা বলি সমযোজী বন্ধন, যেখানে কি হয়, ইলেকট্রন শেয়ার করা হয়। এখানে একটা বন্ধন কোণ আছে, বন্ধন কোণের মান হলো 104.45 ডিগ্রি, 104.45। আমরা যদি এইটুক পড়ি তাহলে পানির আকৃতি নিয়ে কোনো প্রশ্ন আসলে পারা যাবে। একটু দেখো তো আমরা মেসেজটা ক্লিয়ার কিনা। এক পাশে একটা জোড়া, এক পাশে একটা জোড়া, তাহলে মুক্ত জোড় মানে জোড়া, জোড় মানে জোড়া, জোড় মানে জোড়া। তাহলে বলো মুক্ত জোড় ইলেকট্রন কয়টি, মানে কয় জোড়া আছে? বলবা দুইটি, দুই জোড়া আছে। সমযোজী বন্ধন কাকে বলে? ইলেকট্রন যখন শেয়ার করবে, একজনের একটা ইলেকট্রন আর একজনের একটা ইলেকট্রন নিয়ে একটা বন্ধন গঠন করলে তার নাম হবে সমযোজী বন্ধন। তার মানে এখানে অক্সিজেন একটা ইলেকট্রন দিয়েছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়েছে, গঠন করেছে সমযোজী বন্ধন। আর হলো মাঝখানে একটা কোণ তৈরি করেছে, চাঁদা দিলেই একটা পেয়ে যাবো আমরা 104.45 ডিগ্রি। আমি 47 প্রিলি ব্যাচের প্রথম ক্লাসটাই বুঝতে প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে বলো তো ভাই, প্লিজ একবার একটু বলো তো কোন জায়গায় সমস্যা হচ্ছে। এটা কি 47-এর প্রথম ক্লাস না? এটা কি 47-এর, এটা আমার এখন কি 47-এর ক্লাস না? কি প্রবলেম হচ্ছে আমাকে বলো। আমি ওখানে 46 লিখে ফেলছি, আসলে 47 ঠিকই আছে। এখন বলো কি সমস্যা হচ্ছে, এর চেয়ে সহজ করে কিভাবে বলবো বলো তো ভাই। এই জীবনে প্রথম তুমি বললে বুঝতে সমস্যা হচ্ছে। তোমরা আমাকে যে যে চেনো একটু বলে বলে, আজ অব্দি কেউ বলে নাই যে এটা বুঝতে সমস্যা হচ্ছে। কি বুঝতে সমস্যা হচ্ছে এটা আমারে বলো। মানে তুমি ক্লাস ক্লাস বুঝতে সমস্যা হচ্ছে নাকি সিলেবাস বুঝছো নাই সেটা সমস্যা হচ্ছে, এটা আমারে বলো। আমি যে ক্লাসের টপিক গুলো পড়াচ্ছি এটা বুঝতে পারতেছো কিনা এটা বলো। প্রশ্নের উত্তর কিন্তু হলো না, আমি প্রশ্নের উত্তর পাইনি। ক্লাস 1 ক্লাস 2 এটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে যে টপিকটা পড়াচ্ছি এইটা কি বুঝতেছো কিনা। সিলেবাসের একটা একটু বোঝাই বলে এখানে একটা ক্লাস প্ল্যান সাজিয়েছে। আমি যদি তোমাকে আজকে 20 নাম্বার ক্লাসটাও নিই, সেই ক্লাসটা তুমি 100% বুঝো কিনা। আজকে 6 নাম্বার ক্লাস দিয়ে কেন শুরু করেছে? 1 নাম্বার ক্লাসের গুরুত্ব 6 নাম্বার ক্লাসের গুরুত্বের থেকে অনেক কম। কারণ ভালো করে বুঝতে হবে, সেটা হলো কেমিস্ট্রির প্রশ্ন 15টার মধ্যে সবচেয়ে বেশি আসে। একটা মাথায় মেসেজ কনসেপ্ট একদম ক্লিয়ারলি করে নাও, সেটা হচ্ছে, আমি নায়েব আলী স্যার, তোমাদের মাথায় রাখো, তোমাদের 33-এর পরে যত বড় ভাই আছে তাদের সাথে আলোচনা করলে আমার নাম পেয়ে যাবো ইনশাল্লাহ। আমি তোমাদের একটা মেসেজ ক্লিয়ার করে, যে টপিক গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আগে পড়া উচিত। সেটা 1 নাম্বারে না সেটা 7 নাম্বার, এটা মুখ্য বিষয়।
নয়। যেমন আমরা যদি কেমিস্ট্রি আগে পড়ি, কেমিস্ট্রির গুরুত্বটা সবচেয়ে বেশি, এবং প্রিলিমিনারি যে আমাদের পিএসসির যে মেইন সিলেবাসটা, সেটা কিন্তু ভৌত বিজ্ঞানের প্রথম কেমিস্ট্রি দিয়ে শুরু হয়েছে। খেয়াল করে দেখো তো, আজকে কারো কাছে পিএসসি সিলেবাসটা থাকে, দেখো প্রথমেই লেখা আছে আহ আহ, প্রাথমিক আলোচনা, পদার্থের প্রকারভেদ, পদার্থের অবস্থা, এইগুলো নিয়ে আলোচনা করা আছে। দেখে না একটু কষ্ট করে, আমরা তো পিএসসি সিলেবাসকে ফলো করতেছি। এখন আমি যদি তুমি চাও যে এই ক্লাসের মধ্যে এই ক্লাসটা শেষ করে তোমাদের সিলেবাস নিয়ে ক্লাসের শেষের দিকে আমি সুন্দর করে 5 মিনিট তোমার টোটাল সিলেবাসটা বুঝিয়ে দেব। আমি ক্লাস শেষ করার 5 মিনিট আগে টোটাল সিলেবাসটা, যারা অনেকে এখনো ভর্তি হও না, টোটাল কিভাবে পড়লে একবারে আমরা প্রিলিতে টিকতে পারি, তারপরে কিভাবে পড়লে আমরা বিজ্ঞানের সবচেয়ে ভালো নাম্বার পেতে পারি, তারপরে তোমরা কোন বই পড়তে চাও, এভরিথিং নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমি আর একটা কথা বলি, তোমরা আবারও বলছি, তোমরা অবশ্যই যাচাই করো। সারা বাংলাদেশে তোমার সৌভাগ্য যে তোমরা অনলাইনে ক্লাসগুলো আমাকে পাচ্ছ। অনলাইনে না হলে আমাকে তো পেতে না। আল্লাহর কাছে শুক্রিয়া। তাহলে আমরা আমরা আগে বিষয়টা সহজ করে আগে বলি। আমি আমি আবারও বলছি, 5 থেকে 10 মিনিট সিলেবাস কিভাবে পড়বা, কোন বই পড়বা, এভরিথিং আলোচনা করব প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে। এখন আমরা ক্লিয়ার করি, এবং আমি আরেকটা করে, আমি কিন্তু ক্লাসের পরে তোমাদের কমেন্টস পড়ার জন্য আবার বসে থাকি। তাহলে তোমরা প্রশ্ন গিয়ে করতে পারো, সলিউশন ক্লাসগুলো লাইভে নিয়ে দেবো, মানে তোমাদের সাথে কথা বলে। তাহলে আমরা শুরু করি, ঠান্ডা মাথায় শোনো। তাহলে পানির কোনো আকার নেই। কেন আকার নেই? আমি যদি বড় গ্লাসে রাখি তাহলে ওই রকম দেখা যাবে, ছোট গ্লাসে রাখলে ওই রকম দেখা যাবে, আকার নেই। আমরা পানি খেতে গেলে দেখবো পানি কোনো গন্ধ নেই, পানির কোনো বর্ণ নেই, পানি কোনো স্বাদ নেই। যদি বলো স্যার এর কোনোটা যদি আমরা পাই, হ্যাঁ তুমি পেতে পারো, সেটাকে বিশুদ্ধ পানি বলা যাবে না। কিন্তু পানিকে যদি আমরা ল্যাবে গবেষণা করি তাহলে আমরা এরকম একটা চেহারা পাবো। সেখানে দেখো প্রবলেমটা কোথায় পড়বা। মুক্ত, জোড়, ইলেকট্রন। এই জোড় শব্দের মানে হলো, ভালো করে শোনো, এখানে জোড় শব্দের মানে হলো জোড়া। এখন বলতো, যদি প্রশ্ন আসে পানিতে মুক্ত জোড় ইলেকট্রন কতটি, তাহলে কিন্তু এই জোড় একটা, এই জোড় একটা, তাহলে কিন্তু দুইটি হবে। কিন্তু যদি বল পানিতে মুক্ত ইলেকট্রন কতটি, এখন কিন্তু জোড় কথাটা নাই, কিন্তু তখন তো আর গুণে বলা লাগবে, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে যদি বলে মুক্ত ইলেকট্রন কয়টি, তাহলে পরীক্ষা দিন দাগাবো 4টি। কিন্তু যদি বলে মুক্ত জোড় ইলেকট্রন কয়টি, তাহলে কিন্তু আমরা দাগাবো 2টি। তাহলে আমরা কি বললাম, তাহলে আমরা দাগাবো কয়টি, 2টি। তাহলে জোড় বললে 2টি, জোড় ছাড়া বললে 4টি। সমযোজী বন্ধন কাকে বলে একটু বুদ্ধি করে বলি। ধরো তোমার কাছে 10 টাকা আছে, আমার কাছে 10 টাকা আছে, কয় টাকা হলো, 20 টাকা দিয়ে আমরা একটা আইসক্রিম কিনলাম। এই আইসক্রিমটা হবে সমযোজী আইসক্রিম, অর্থাৎ তুমি এখান থেকে 1 কামড় খাওয়া, আমি 1 কামড়, ক্লিয়ার? আর এই মানটা অনেক জায়গায় মতভেদ আছে, ভিন্ন ভিন্ন রেজাল্ট দেওয়া আছে। এক্সাক্ট উত্তর হলো 104.45 ডিগ্রি। তখন বলতেছে এই যে যে মানটা আছে এটাকে আমরা যুক্ত করে দিই, মানে বিজ্ঞান বলতেছে, আর এটাকে ভূমির সাথে ফেলে দিই। তাহলে একটু খেয়াল করে দেখো তো এটা কিরকম দেখা যাচ্ছে, উল্টা ভি আকৃতি। এটা ত্রিকোণ আকার বা ত্রিভুজ আকার বা পিরামিড আকৃতির বলা যায়, ক্লিয়ার? আমি কি তাহলে এটা আহ তবে ম্যাক্সিমাম ক্লাসই আমি নিয়ে দেবো। ম্যাক্সিমাম ক্লাস বলতে যেগুলো ইম্পর্টেন্ট টপিক সমস্যা হবে, বা তোমরা যদি কেউ ক্লাস নিয়েও থাকে, আবারও বলছি, কেউ যদি ক্লাস নেওয়ার পরে যদি না বুঝে থাকো, সেটাকে আমাকে কমেন্ট করে দিলেও আমি ওটা পড়িয়ে দেবো বা লিখে দেবো ইনশাল্লাহ। এখন আমরা আর একটু ছোট্ট টপিক পড়ি, তারপরে আমরা নামাজের ব্রেকে যাব। একটু দেখো, ধরো আমরা লিখলাম মিশ্র পদার্থ। মিশ্র পদার্থের উদাহরণ সবচেয়ে পৃথিবীতে যদি শ্রেষ্ঠ উদাহরণ খুঁজে পাও তাহলে পাবা বায়ু। কিভাবে দেখো, বায়ুতে আল্লাহ নাইট্রোজেন দিয়েছে, অক্সিজেন দিয়েছে, কার্বন ডাইঅক্সাইড দিয়েছে, ওজোন গ্যাস দিয়েছে, কিন্তু এগুলো কিন্তু বিক্রিয়া করে দিই, মানে এগুলো কিন্তু কোনো বিক্রিয়া করে নেই। যেমন আমরা যদি একটু খেয়াল করি, নাইট্রোজেন আর যদি অক্সিজেন বিক্রিয়া করে থাকতো তাহলে তো আমার হয়ে যেত নাইট্রিক অক্সাইড হতো। কিন্তু আল্লাহ কি নীলা খেলা,
এটা আলাদা আছে, এটা আলাদা আছে, এটা গঠন করে নাই। তাহলে এটা আলাদা, এটা আলাদা, এই জন্যই মিশ্র পদার্থ হয়েছে। কিন্তু এটা যদি বিক্রিয়া করতো, হয়ে যেত 2NO, তাহলে এটা কিন্তু হয়ে যেত যৌগিক পদার্থ। ক্লিয়ার? তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা কি নামাজের ব্রেকে এখনই যাব? একটু রেসপন্স করো, নামাজের ব্রেকে। এরপরে আমরা মিশ্র পড়ব।
হ্যাঁ, আমরা আসছি কিনা সবাই একটু দ্রুত বলো। একটু খেয়াল করো, একটা জিনিস বলি, তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর আমি বলে দেব। আমি এটা খুব কষ্ট পাচ্ছি, তোমরা এটা বুঝতেছো না কেন। আমি বলছি মৌলিক মানে হলো একটি বড় হাতের অক্ষর, এই সামান্যটা বিষয়। আমি বলছি একটি বড় হাতের অক্ষর হলে তারা মৌলিক। ওকে, তাহলে যৌগিক কারা? যৌগিক বলছে দুই বা ততোধিক বড় হাতের অক্ষর। ঠিক আছে, তাহলে মিশ্র কি? মিশ্র হচ্ছে মুখস্থ রাখবো, মুখস্থ রাখবো। কোন তিনটা? একটা হলো বায়ু বা বাতাস যেটাই বলো, আরেকটা হলো আমরা বললাম যে কোনো একটা মিশ্রণ। শুধু মিশ্রণ কোথা থাকতে পারে? শরবত দিলাম, এই তো, এটা তো মুখস্থ থাকবে। তাহলে বায়ু তো আর সংকেত লেখা যাচ্ছে না। যেমন আমি যদি এখন লিখতাম শুধু নাইট্রোজেন, তাহলে এটা তো মৌলিক। আমি যদি এখন লিখতাম নাইট্রোজেন আর অক্সিজেন দিয়ে নাইট্রিক অক্সাইড, তাহলে দুটো বড় হাতের অক্ষর হয়ে গেছে, তাহলে যৌগিক। কিন্তু শুধু বায়ু লিখলে তাহলে মিশ্র, কারণ এখানে তো আর আমার সংকেত লেখা যাচ্ছে না। বিষয়টা ক্লিয়ার কিনা? আর আমি তো এর চেয়ে সহজ সহজ কিভাবে বলবো আমি বিষয়টা ক্লিয়ার না? আমাকে একটু বলো প্লিজ। যদি বুঝে থাকো বলো যে স্যার ভালো মতো বুঝেছি, আর না বুঝলে আবার প্রশ্ন করো। আর কি বলবো বলো, একদম ক্লিয়ার করো, ভালো মতো বুঝেছো। আচ্ছা, এখন আমরা কিছু সংশ্লিষ্ট প্রশ্ন পাশে পড়িয়ে দিচ্ছি, এই জন্য আমরা আরো কিছু বলতেছি। আচ্ছা, এখন আমরা একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো, যে এরকম প্রশ্ন আসে যে বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলে বায়ুর উপাদান। এখন এই যে বায়ুকে যে আমরা মিশ্র বললাম, কেন মিশ্র বললাম? তা বায়ুমণ্ডলে বায়ুর উপাদান পড়লে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কারা কারা মিশে মিশে ছিল। তা বায়ুতে বায়ুর উপাদান পরীক্ষাতে কিরকম আসে? আসে যে নাইট্রোজেন, বায়ুতে নাইট্রোজেন কতটুকু আছে, 2 নম্বরে অক্সিজেন কতটুকু আছে, এ আর মানে আর্গন কতটুকু আছে। তাহলে কি বললাম? নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন। ঠিক আছে, এটুকুটি শেষ করি। তারপরে তোমার কার্বন ডাইঅক্সাইড। ওকে, আমরা এখানে একটু দাগ দিয়ে দিলাম, তোমরা পরপর লিখে নিও। ওজোন গ্যাস কতটুকু আছে, মিথেন গ্যাস কতটুকু আছে, আচ্ছা এখান থেকে আমরা শুরু করি। আর একটা কথা লিখে দাও, জলীয় বাষ্প, জলীয় বাষ্প আর কার্বন ডাইঅক্সাইড কোন জায়গাটা, আর হলো হাইড্রোজেন। এই জায়গা থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে এসে যায়। কিভাবে আসে? যে বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত, তখন তুমি বলবা 78.02%। যদি বলে অক্সিজেন কতটুকু আছে, তুমি আনসার দিবা 20.71%, আর্গন 0.8%, জলীয় বাষ্প 0.41%, কার্বন ডাইঅক্সাইড 0.03%, ওজোন গ্যাসের পরে 0.00001%, আর মিথেন গ্যাস আছে 0.0002%, আর হাইড্রোজেন আছে 0.0005%। আমি বুঝিয়ে দেবো, আগের লেখাটা শেষ করো, টেকনিকটা বুঝিয়ে দিচ্ছি। একটু লেখা শেষ করো, লেখা শেষ করে আমাকে জানাও। আর তোমরা যারা শুরু থেকে সিরিয়াস থাকবা, তাদেরকে অনলাইনে যে কোনো প্রবলেম হলে আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে আমার সাথে যোগাযোগ করবা। আমি তোমাদের দেখবো তারা যে নিয়মিত মেসেজ করে সাথে আছো।
ওকে, এখন আমরা আগে টেকনিকটা দেখি, টেকনিকটা আগে আমরা ফলো করি, দেখি আমাদের মনে থাকে কিনা, না বুঝলে প্রশ্ন করি। প্রথম প্রশ্ন হচ্ছে আমরা এই জায়গা থেকে শুরু করব, আমার সাথে একবার সবাই বলবা, আর্গন 8.8। আবারও বলছি, পরীক্ষাতে বলতে আর্গনের পরিমাণ কত, তখন তুমি বলো আর্গন 8.8। এখন বলো জলীয় বাষ্প মানে কি, জল বা পানি। তাহলে মনে রাখবো পৃথিবীতে 4/1 বাদ দিলে বাকিটা পানি, তাহলে 4 মনে থাকবে। একটু খেয়াল করে দেখো, কার্বন ডাইঅক্সাইড CO2, কার্বন ডাইঅক্সাইডকে আমরা যদি উল্টায় চিন্তা করি তাহলে মনে থাকবে, যেমন এই 0 উল্টে দিলে এই জায়গা বসবে, সি কে উল্টে দিলে 3 হবে 0.03, বা উল্টানো ছাড়া মুখস্থ করে রাখতে পারে 0.03। দেখো O3 ওজোন গ্যাস, O3 কি গ্যাস, ওজোন গ্যাস। মনে রাখার টেকনিক কি, দেখো 3 কারণে 3টে শূন্য, একটা অক্ষরের কারণে 1 দিয়েছি। দেখো CH4 মিথেন, এই 4 কারণে 4টা শূন্য, আর এখানে 2টা অক্ষর আছে এই জন্য 2। আমরা 0 4টা ঠিক রাখলাম, এখানে অক্ষর আছে কয়টা, 5টা, এই জন্য 5। ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। কোন লেখাগুলোর মানে, মানে আমরা বায়ুমণ্ডলে যে বায়ু আছে, আমরা তো উদাহরণ দিলাম বায়ু, বায়ু আমরা মূলত কোথায় থাকে, বায়ুমণ্ডলে থাকে। তা বায়ুমণ্ডলের মধ্যে যে বিভিন্ন উপাদানগুলো যে আছে, সেই উপাদানগুলো কে কতটুকু আছে সেটা পরীক্ষাতে প্রশ্ন আসে। যেমন বায়ুতে নাইট্রোজেন কতটুকু আছে, অক্সিজেন কতটুকু আছে, আর্গন কতটুকু আছে, এটা প্রশ্ন আসে। আমি বলেছি বেশি প্রশ্ন আসে পরীক্ষাতে আসে এই কয়টা বেশি আসে। তাহলে আমরা এরকম মনে রাখবো, আর্গন 8, জলীয় বাষ্প মানে জল বা পানি, 4/1 বাদ দিলে পানি, কার্বন ডাইঅক্সাইড উল্টে দিলে 0.3, এই 3 কারণে 3 শূন্য, 1 কারণে 1, CH4 এই 4 কারণে 4 শূন্য, 2 অক্ষরের কারণে 2, এখানে 5 অক্ষর এই জন্য 5। কারণ আমাদের উপাদানে কখনোই দশমিকের পরে 4 শূন্যর পরে আর নাই, তাহলে এনে মনে রাখতে সুবিধা হবে। আর প্রথম দুটো তাহলে কেমন মনে রাখবো, মুখস্থ রাখবো। প্রথম দুটো কেমন রাখবো, মুখস্থ রাখবো, মুখস্থ রাখবো। একবার আমার সাথে বলো, নাইট্রোজেন 78.02%, অক্সিজেন 20.71%। ওকে, একটু খেয়াল করো, আমরা একটা দেখবো পদার্থের অবস্থা। সবাই একটু লেখো, পদার্থের অবস্থা 3টি। পদার্থের অবস্থা প্রধানত, পদার্থের অবস্থা প্রধানত কয়টি, 3টি। একটু দেখো, কঠিন, তরল, বায়বীয়। কঠিন, তরল, বায়বীয়, কঠিন, তরল, বায়বীয়। এখন আমাদের প্রশ্নটা কেমন হয় একটু খেয়াল করো। প্রশ্নটা হচ্ছে তাপ প্রয়োগে, তাপ প্রয়োগে কোন পদার্থের তাপ প্রয়োগে কোন পদার্থের প্রসারণ বেশি ঘটে, এ হলো উত্তর। বায়বীয়র আর এক নাম হলো গ্যাসীয়, তরল, কঠিন। বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে একটু বলবে। এমনিতে দেখো গ্যাস তো এমনি ছোটাছুটি করতে চায়,
হ্যাঁ, আমার কথা একটু ভালো করে বোঝো। আমরা পরীক্ষাতে বিভ্রান্তিতে পড়ে যাই। তাপ প্রয়োগ করলে কোনটার প্রসারণ বেশি ঘটবে? প্রসারণ শব্দের মানে কি? ছড়িয়ে পড়া। প্রসারণ মানে ছড়িয়ে পড়া। প্রসারণ হতে পারে, প্রসারণ না বলে আয়তন বলতে পারে, আয়তন না বলে ছড়িয়ে পড়া বলতে পারে। তাহলে এগুলো তো সব আমার ক্লাসে তো মনে থাকবে না। আয়তন বেড়ে যাওয়া মানে তো প্রসারণ বেড়ে যাওয়া, প্রসারণ বেড়ে যাওয়া মানে তো ছড়িয়ে পড়া। মানে কোনটা ছড়িয়ে পড়বে? এখন দেখো, তুমি একটু লোহার টুকরাতে আগুন জ্বালাই দাও, তুমি একটা পানির বোতলে আগুন জ্বালাই দাও, বেলুনে গ্যাস নিয়ে আগুন জ্বালাই দাও, তাহলে কোনটা আগে ছড়াবে? তাপ দেওয়ার সাথে সাথে বেলুন ব্লাস্ট হয়ে সারা ক্লাসরুম ছড়িয়ে যাবে, রাইট? তাহলে এটা বেশি হবে। আর বোতলটা ছিঁড়ে যে পানিটা কিছু দূর গড়ায় যাবে, দ্বিতীয় হবে। কিন্তু তোমার কঠিন পদার্থ তো আর আগেই বাষ্প হয়ে সারা ক্লাসে ছড়ায় যাবে না বা রুমে ছড়িয়ে যাবে না, ক্লিয়ার? তাহলে সবচেয়ে বেশি আয়তন বেড়ে যাওয়া, প্রসারিত হওয়া, প্রসারণ ঘটা, ছড়িয়ে পড়া, এইসব শব্দ দিলে বায়বীয় বা গ্যাসীয় হবে। ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা একটা জিনিস একটু দেখবো, একটা ব্যতিক্রম জিনিস দেখবো, একটু ব্যতিক্রম একটা ঘটনা। এরকম ব্যতিক্রম ঘটনাটা হচ্ছে এরকম যে আমরা পানিকে, বরফ আর পানি নিয়ে কথা বলবো। বরফ আর হলো পানি, এটা এটা থেকে এটা করা যাবে, এটা থেকে এটা করা যাবে। খুব মনোযোগ দিবা। মানে 0°C নিচে আসলে, 0-র নিচে আসলে বরফ হবে, এটার নিচে আসলে, 0-র নিচে আসলে হবে বরফ, আর 0-র উপরে গেলে হবে পানি। ক্লিয়ার কিনা? 0 হচ্ছে গলনাঙ্ক, 0-কে আমরা কি বলি? গলনাঙ্ক বলি, গলনাঙ্ক বলি। এখন প্রশ্ন হচ্ছে, বরফ তো কঠিন পদার্থ,